ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা প্রিপারেশন খুব ভালো করছো। অনলি পুলিশের জন্য আমি বিগত 10 বছরের যত পরীক্ষা হয়েছে পুলিশের পশ্চিমবঙ্গে, বিগত 10 বছরে 10 ইয়ারে আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার করে দিয়েছি, এসআই এবং কনস্টেবলের। যদি না দেখো সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে। ও হ্যাঁ, কেপিরও দেওয়া আছে ওখানে, কলকাতা পুলিশেরও যত প্রিভিয়াস ইয়ার ছিল 3টে প্রিভিয়াস ইয়ার আমার ওখানে আপলোড করা আছে। না দেখলে এই প্লে লিস্টটাকে দেবে, নিচের ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবং সেই 10 বছরের কোয়েশ্চেন করতে গিয়ে আমি তোমাদের দেখিয়েছিলাম যে সায়েন্স থেকে কি ধরনের কোয়েশ্চেন এসছে এবং সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ। সেই কারণে 10,000টা সায়েন্সের জিকে আলোচনা করব এই আমাদের সেটে। এটা হচ্ছে সেট নাম্বার 3। এর আগে সেট নাম্বার 2 অলরেডি আপলোড হয়ে গেছে, সেট নাম্বার 1 and 2। যদি না দেখো অবশ্যই দেখবে। কিন্তু কেন দেখবে ভিডিওগুলো? দেখবে এই কারণে, এখানে কিন্তু শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্ড আনসার নেই, এখানে প্রপার ব্যাখ্যা রয়েছে। একটা কোয়েশ্চেন করে তার ব্যাকগ্রাউন্ড এবং ডায়াগ্রাম সহ তুমি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারবে যে এই লেকচারটা তোমার জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট এবং কতটা বেশি তোমাকে কি বলে তোমার প্রিপারেশনকে কত বেশি ভালো করবে। ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না। আমার নাম হচ্ছে রঞ্জিত বর্মন। চলো এবার আমি লেকচার শুরু করি, তারপরে আরো কথা আছে তোমাদের সাথে। চলো, ফার্স্ট কোশ্চেন বলছে, কোন ধরনের রক্ত কণিকার মধ্যে ফ্যাগোসাইটোসিস এই ধর্মটি দেখা যায়? প্রথমত বলি, ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ধ্বংস করাকে বলা হয়। ঠিক আছে, জীবাণু ধ্বংস করাকে। এবার ব্লাড। ব্লাড মানে রক্তের দুটো পার্ট, একটা রক্ত রস, আরেকটা রক্ত কণিকা। কণিকা মানে আমরা বুঝি কি, সেল। ঠিক আছে, রক্তরস যেটা তরল পদার্থ রক্তের মধ্যে, সেটাই রক্তরস। এবার রক্তের মধ্যে যে কঠিন অংশ সেটা 3টে হয়, 3টে। আরবিসি মানে রেড ব্লাড কর্পাসল, যে তোমার অক্সিজেন O2 এবং CO2 বহন করে। ঠিক আছে, হিমোগ্লোবিন এর মধ্যেই পাওয়া যায়। তারপর ডব্লিউবিসি। ডব্লিউবিসির দুটো পার্ট, একটা গ্রানুলোসাইট, একটা আগ্রানুলোসাইট। ডিটেল আলোচনা হবে একটু পরে, জাস্ট দেখতে থাকো। ঠিক আছে, গ্রানুলোসাইট ডব্লিউবিসির মধ্যে অনেকগুলো অংশ থাকে, 5টা টোটাল, 5খানা অংশ নিয়ে ডব্লিউবিসি তৈরি হয়। আর এই ডব্লিউবিসিরই কাজ আমাদের জীবাণু থেকে শরীরকে রক্ষা করা। ঠিক আছে, মানে একে বলা হয় সোলজার সেল, সোলজার সেল বলা হয়। ঠিক আছে, আর আরেকটা অনুজকৃকা, মানে প্লেটলেট। অনুজকৃকার কাজ কি? রক্ত তঞ্চনে কাজ করে। ঠিক আছে, এবার চলো ডিটেলস পড়ি। ডিটেলস এই ডায়াগ্রামটা তোমাকে দেখতে হবে। আমাদের আজকের টপিক মানে এইখানে যে কোশ্চেনটা সলভ করবো সেটা ডব্লিউবিসি কে দিয়ে, তাই ডব্লিউবিসিটাকে আমরা বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছি। শ্বেত রক্তকণিকার দুটো ভাগ, আমি বললাম কি, গ্রানুলোসাইট। যদি গ্রানুয়াল থাকে তাকে বলে গ্রানুলোসাইট। ঠিক আছে, আর যদি গ্রানুয়াল না থাকে তাকে আগ্রানুলোসাইট। ঠিক আছে, আমি উচ্চারণ করছি, লিখে নেবে, ইংরেজি দেখে ভয় পালিয়ে যাও না আবার। ঠিক আছে, আচ্ছা, এবার গ্রানুলোসাইটের 3টে পার্ট। গ্রানুলোসাইটের 3টে পার্ট মানে 3খানা ছোট ছোট অংশ আছে, যেমন নিউট্রোফিল একটা, ইউসিনোফিল, তারপর বোসোফিল। তাহলে 3টে অংশ নিয়ে গ্রানুলোসাইট তৈরি হয়। যেটা গ্রানুলোসাইট, তার শেষে ফিল কথাটা আসবে, ফিল। ঠিক আছে, ফিল আসবে। আর আগ্রানুলোসাইট যেটা গ্রানুয়াল থাকে না, সেটা লিম্ফোসাইট একটা, তারপর মোনোসাইট, এর শেষে সাইট থাকবে। ঠিক আছে, সাইট। তাহলে গ্রানুয়াল আছে তার মানে ফিল আছে, ফিলিংস এর সাথে তুলনা করে মনে রাখতে পারো। এবার এদের প্রত্যেকটার একটা একটা আলাদা আলাদা কাজ আছে। যেমন নিউট্রোফিলের কি কাজ ওটা দেখতে পাবে না নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি, ফ্যাগোসাইটোসিস করা। নিউট্রোফিলেরই কাজ ফ্যাগোসাইটোসিস, মানে জীবাণুকে ধ্বংস করা। ঠিক আছে, নিউট্রোফিলের কাজ। তারপরে ইউসিনোফিলের কাজ কি? ইউসিনোফিলের কাজ তোমার হিস্টামিন বলে একটি আছে, সেই হিস্টামিন ক্ষরণ করা ইউসিনোফিলের কাজ। হিস্টামিন ক্ষরণ করে কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। অ্যালার্জি কি বানান লিখছি, এইটা হবে অ্যালার্জি বানান। ওকে, অ্যালার্জি প্রতিরোধ করে। ঠিক আছে, আমি মুখে বলছি তো তুমি শুনে নাও আর কি। অ্যালার্জি প্রতিরোধ করে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কোশ্চেন আসার চান্সেস খুব হাই থাকে। ঠিক আছে, বোসোফিল কি করে? বোসোফিল করে তোমার হেপারিন ক্ষরণ করে। হেপারিন ক্ষরণ করে বোসোফিল। হেপারিন কি কাজ করে? হেপারিন কাজ করে রক্তবাহে রক্তকে জমতে বাধা দেয়। হেপারিন রক্তবাহে রক্তকে জমতে বাধা দেয় এই বোসোফিল। যদি মনে করো রক্তবাহের মধ্যে রক্ত
জমে যায় এই যে শিরা এবং ধমনীর মধ্যে, তাহলে কি হবে, রক্ত সঞ্চালন করতে পারবে না। তো সেই জন্য বোসোফিল থেকে হেপারিন হচ্ছে রক্তবাহে রক্তকে তঞ্চনে বাধা সৃষ্টি করে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা গ্রানুলোসাইটের মধ্যে চলে আসি। গ্রানুলোসাইটের মধ্যে প্রথম পার্টটাই হচ্ছে লিম্ফোসাইট। ওকে, লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রস্তুত করা, অ্যান্টিবডি প্রস্তুত করা হচ্ছে লিম্ফোসাইটের কাজ। ইম্পর্টেন্ট কিন্তু, স্টার্ট দাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মোনোসাইট, তারপরে দ্বিতীয় হচ্ছে মোনোসাইট হচ্ছে ডব্লিউবিসির যত কণা রয়েছে, যে কণা এগুলো দেখতে, ঠিক আছে, এর মধ্যে সব থেকে বড় অংশটাই হচ্ছে তোমার এই মোনোসাইট, ঠিক আছে। আচ্ছা, মোনোসাইটের কাজ কি? মোনোসাইট কাজ যদি মনে করো রক্তের মধ্যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস এবং হচ্ছে ফাঙ্গাস মানে হচ্ছে তোমার ছত্রাক বাসা বাঁধে, রোগ সৃষ্টি করবে, তখন মোনোসাইট অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং অ্যাক্টিভেটেড হয়ে কি করে, ওদেরকে হত্যা করে, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ, মনে রাখবে। তাহলে ডব্লিউবিসি পুরো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে অন্য কোনো কোয়েশ্চেন যদি আসে সেটা যাতে তোমাদের সলভ করতে পারো। এবার কোয়েশ্চেনে ফিরে আসি। কোয়েশ্চেনটা যখন করবে না, তখন আমি বললাম ফ্যাগোসাইটোসিস কে করে, ফ্যাগোসাইটোসিস তোমার নিউট্রোফিল করে, কিন্তু অপশনে নিউট্রোফিল তো নেই, তাহলে অপশন কি করবে, অপশন হচ্ছে মোনোসাইট আনসার হবে। মোনোসাইট হচ্ছে তোমার এইটাও হচ্ছে জীবাণুকে ধ্বংস করতে কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা বেশ, পরের প্রশ্ন চলে যাই। সেকেন্ড নাম্বার কোশ্চেন হচ্ছে অ্যান্টিবডি প্রস্তুত করে কে? অ্যান্টিবডি প্রস্তুত করে একটু আগে, জাস্ট কিছুক্ষণ আগে আমি দেখালাম, লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রস্তুত করা। ওকে, আচ্ছা চলো, হেপারিন কে প্রস্তুত করে, এটাও আমি বলেছি কিন্তু। হেপারিন কি করে? হেপারিন কে নিঃসরণ করে বলো, আমি একটু আগে জাস্ট বলেছি, বেসোফিল হেপারিন ক্ষরণ করে। হেপারিন কি কাজ করে? হেপারিন হচ্ছে রক্তবাহে রক্তকে জমতে বাধা দেয়, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে মানব দেহে রিজার্ভ পেসমেকার কাকে বলে? দেখো এমসিকিউ হলো, আমি অন্যদের মতন কি করতাম, আমি বলে দিয়ে চলে যেতে পারতাম এখানে উত্তর বলে দিয়ে, কিন্তু এই রিলেটেড তোমাদের কিন্তু আধা আধুরা একটা কনসেপ্ট থেকে যেত, তাই তোমাদের যা কনসেপ্ট পুরো ক্লিয়ার করবার জন্য আমি একটা ডায়াগ্রাম এনেছি। এখান থেকে এই যে হিজের বান্ডেল অফ হিজ, এভি নোট কি, এসএ নোট কি, পাকরিঞ্জি তত্ত্ব কাকে বলে, এই সমস্ত চারটে জিনিসই তোমাদের ভালো করে বোঝাতে হবে এবং হচ্ছে এখান থেকে কোশ্চেন আসতে যেন আর না আটকায়, তাই এই ডায়াগ্রামটা তোমাকে বুঝতে হবে। যেমন দেখো, প্রথমে এটা হচ্ছে আমাদের হার্টের চিত্র, মানে হার্টটা এখানে নেই, কিন্তু হার্টের মধ্যে এই ধরনের তন্তু জাতীয় সজ্জিত থাকে, ঠিক আছে। তো আমাদের হৃৎপিণ্ডের মধ্যে এরকম একটা অংশ থাকে এই জায়গাটাতে, এটাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল নোড। আমি আবার বলছি, সাইনো অ্যাট্রিয়াল নোড, তাই এটাকে ছোট করে বলা হয় এস এ নোড, ঠিক আছে। এস এ নোড কি করে? এস এ নোড বৈদ্যুতিক কি বলে কম্পন সৃষ্টি করে এখানে, ঠিক আছে। এই বৈদ্যুতিক কম্পনগুলো কি করে, এই যেগুলো টিস্যুগুলো হলুদ হলুদ টিস্যুজ রয়েছে, তন্তু রয়েছে, এটার গিয়ে যুক্ত হয় এই অংশটাতে, এটাকে বলা হয় অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড। আবার বলছি অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড, মানে অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড মানে এ ভি নোড, ঠিক আছে, এ ভি নোড। তাহলে কি হলো না, একটা তরঙ্গ বা হচ্ছে তোমার যে উদ্দীপনা সেটা এসএ নোড সৃষ্টি করলো, সেইটা তন্তুর মাধ্যমে কে নিয়ে আসলো বহন করে এভি নোড। বাকি যে তোমার তন্তুগুলো রয়েছে, এই তন্তুগুলো সারা তোমার হার্টের মধ্যে ছড়িয়ে রয়েছে, এই হার্টের মধ্যে ছড়িয়ে দেয় হচ্ছে যেই তন্তুগুলো, সেই তন্তুগুলোকে বলা হয় বান্ডেল অফ হিজ, মানে হচ্ছে হিজের বান্ডেল, ঠিক আছে। যেটা আবিষ্কার করেছিল হিজের বান্ডেল আবিষ্কার করেছিল উইলহেম হিজ, এই তার নাম অনুসারে বান্ডেল অফ হিজের নামকরণ করা হয়েছে। এটা হার্টের মধ্যে রয়েছে। এবার এগুলো নিলয় অবধি তোমার ছড়িয়ে দেয়, নিলয়ের গাত্রে এইটা অ্যাটাচ থাকে, মানে যুক্ত থাকে, ঠিক আছে, আঙুলের মতন চিপসে ধরে থাকে, বুঝেছো। এই যে নীল অংশগুলো দেখছো, যেগুলো হচ্ছে তোমার বান্ডেল অফ হিজের একদম প্রান্ত, এই প্রান্তগুলো ব্রাঞ্চ সৃষ্টি হচ্ছে, শাখা প্রশাখা সৃষ্টি করেছে, যেগুলো হচ্ছে তোমার নিলয়ের সাথে আটকে থাকে। এই ব্রাঞ্চগুলোকে বলা হয় পারকিনজি ফাইবার বলা হয় এই তোমার ব্রাঞ্চগুলোকে। তাহলে ফার্স্ট থেকে বলছি, তরঙ্গ সৃষ্টি করলো এই যে বৈদ্যুতিক তরঙ্গ এসএ নোড, সেটা এভি নোড রিসিভ করলো, এভি নোড বাকি তন্তু মানে হচ্ছে বান্ডেল অফ হিজের মাধ্যমে ছড়িয়ে দিল, যেটা হচ্ছে নিলয় পর্যন্ত যেটা পৌঁছে দিল, সেটা হচ্ছে একদম যে অ্যাটাচ থাকে যে অংশগুলো, সেগুলোকে বলা হয় পারকিনজি ফাইবার। এবার এই তরঙ্গের কাজ কি, এটা করতে কেন লাগে? এটা করতে এই কারণে লাগে, হার্ট যাতে বন্ধ না হয়ে যায়,
ঠিক আছে, হার্টের যে উদ্দীপনা, হার্ট কি করে, পাম্প করে। হার্ট একটা মানে আমাদের হৃৎপিণ্ড পাম্প যন্ত্র। এই পাম্প যন্ত্র যে প্রপার কাজ করে সারা দেহে রক্ত যাতে সঞ্চালন হতে থাকে, সেই জন্য এই এসএ নোড বারবার হার্টকে জাগিয়ে রাখে, মানে কাজ করতে সাহায্য করে। এই যে ঘুমিয়ে যেও না, তুমি কাজ করো, ঠিক আছে, একটা তরঙ্গ, একটা ধাক্কা সৃষ্টি করে এই এসএ নোড। এবার যত আস্তে আস্তে বয়স হবে, বয়স বাড়বে, তখন এসএ নোডের ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে, আর তরঙ্গ দেওয়ার ক্ষমতা, ধাক্কা দেওয়ার ক্ষমতাটা কমতে থাকবে। তাই হার্টের কাজ বা উদ্দীপনা পাম্প করার ক্ষমতাটাও আস্তে আস্তে কমতে থাকে। সেই কারণে বৃদ্ধ মানুষদের, বয়স্কদের হার্ট অ্যাটাক হওয়ার চান্সেসটা বেশি থাকে। সেই জন্য তাদের অপারেশন করে আলাদা করে কৃত্রিমভাবে ব্যাটারি যুক্ত এসএ নোড বসানো থাকে, যেটাকে তোমরা সাধারণভাবে পেসমেকার বলো। তাহলে পেসমেকার কোনটা? পেসমেকার হচ্ছে এসএ নোডকেই পেসমেকার বলা হয়, যেটা বসানো হয় অপারেশন করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কোশ্চেনে ফিরে আসি। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। কনসেপ্টটা হচ্ছে এইরকম। তাহলে উত্তরটা হবে কি, বলেছে যে রিজার্ভ পেসমেকার কাকে বলে? পেসমেকার এসএ নোডকে বলা হয়। তাহলে তরঙ্গ কিভাবে যায়? তরঙ্গ যায় এসএ নোড, ঠিক আছে। তারপরে কোথায় যায়? এ ভি নোড, ঠিক আছে। এভি নোড থেকে কোথায় আসে? এভি নোড থেকে আসে হচ্ছে এই যে বান্ডেল অফ হিজের বান্ডিল, ঠিক আছে, বাংলায় বলে বান্ডিল। এক সেকেন্ড। হিজের বান্ডিল থেকে কোথায় যায়? হিজের বান্ডিল থেকে হচ্ছে পারকিনজি তন্তু, তন্তু হবে, হ্যাঁ এটা একটু ভুল আছে, পারকিনজি তন্তু এটা। তো এইভাবে করে তরঙ্গ আমাদের হার্টে ছড়িয়ে পড়ে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন বলি। পরের প্রশ্ন বলছে শামুকের গমনাঙ্গের নাম কি? এবার শামুকের গমনাঙ্গ তো হয়ে যাবে, বলে দেবো, মাংসলপদ হচ্ছে শামুকের গমনাঙ্গ। এবার বাকি যদি আসে, এটা একটা টপিক, তো যে গমনাঙ্গ আসে এই টপিক থেকে আরো কোশ্চেন আসতে পারে। তো তার জন্য আমি একটা লিস্ট এনেছি, এই লিস্টটা পড়লে তোমাদের বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো তোমরা জেনে যাবে। সেটা স্ক্রিনশট নিতে পারো, বা এই সেম পিডিএফ তুমি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এই পিডিএফটা তুমি পেয়ে যাবে, ওখান থেকে এগুলো সব তোমরা দেখে নিতে পারবে। অ্যামিবার ক্ষণপদ গমন পদ্ধতিটা মনে রাখবে, অ্যামিবয়েড চলন, তার অ্যামিবার চলনকে বলা হয় অ্যামিবয়েড চলন। হাইড্রার কোর্সিকা চলনের নাম হচ্ছে সামারসল্টিং বা হচ্ছে লুপিং। কেচোর সিটা, ভীষণ ইম্পর্টেন্ট, কেচোর সিটা ক্রিপিং বলা হয় তার গমন তোমার পদ্ধতিটাকে, ঠিক আছে। আরশোলা ডানা বা ফ্লাইং, ওয়াকিং করতে থাকে। ব্যাঙের হচ্ছে পা, ওরা ক্রিলিং করে, লিপিং করে, সুইং করে, ঠিক আছে। এগুলো দেখে নেবে, এই যে এই কোশ্চেনটা এসেছিল আমাদের। শামুক মাংসলপদ বা স্লিপিং, ওদের মানে তোমার কি বলে গমন পদ্ধতিটা, ঠিক আছে। ঝিনুকেরও তাই সেম, টিকটিকির হচ্ছে ক্রুলিং, পা ইত্যাদি দিয়ে হাঁটে, ঠিক আছে। আচ্ছা এবার ইউগ্লিনা, ভীষণ ইম্পর্টেন্ট ইউগ্লিনা, ইউগ্লিনা খুব পরীক্ষায় আসে। ইউগ্লিনার ফ্ল্যাজেলা, তাই ওর চলন পদ্ধতিটাকে বলা হয় ফ্ল্যাজেলীয় চলন, ঠিক আছে। এবার হচ্ছে প্যারামিজিয়াম, এটাও ইম্পর্টেন্ট ভীষণই, স্টার লাগাবে। সিলিয়া, প্যারামিজিয়ামের সিলিয়ারি চলন বলা হয়, সিলিয়ারি চলন। মাছের পাখনা সন্তরণ আমরা জানি, এগুলো জোকের হচ্ছে চোষক, লুপিং, এগুলো সব দেখে নিও। জেলিফিশ, অক্টোপাস, প্রজাপতি, চিংড়ি, মানুষ এবং হচ্ছে তিমি, ঠিক আছে। আমি তোমাদের দিয়ে দেবো, পিডিএফটা শেয়ার করে দেবো, ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে। পরের প্রশ্ন বলছে যে গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম বলো। গমনে সক্ষম একটি কেন, দুটো উদ্ভিদের নাম বলছে। একটা হচ্ছে ক্লামাইডোমোনাস, কমা দিয়ে লিখবে ভলভক্স, ঠিক আছে। তো যাই হোক, ভলভক্স এন্ড হচ্ছে ক্লামাইডোমোনাস, দুটো জিনিস, এই দুটো উদ্ভিদ কি করতে পারে, গমনে সক্ষম। এবার উদ্ভিদের গমন রিলেটেড কিছু কোশ্চেন আসতেই পারে অন্য পরীক্ষাতে, তো সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তাই আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করছি। উদ্ভিদের যে তোমার, হ্যাঁ পরের প্রশ্ন বলছে উদ্ভিদের মূলের জলের দিকে যে ধাবন। উদ্ভিদ মনে করে এটা মাটির তলায় এরকম মূল রয়েছে, ঠিক আছে, এরকম মূলের শাখা প্রশাখা, এখানে হচ্ছে কাণ্ড, এখানে পাতা, ঠিক আছে, পাতা, এই যে পাতা। তো এই যে মূল, এখানে মনে করো ভূপৃষ্ঠের তলায় কোনো জায়গায় জল রয়েছে, এবার মূল কি করবে, জলের দিকে এরকম বেঁকে যাবে, জল লাগবে, কারণ আমরা জানি যে মাটির তলা থেকে মূলই হচ্ছে জল শোষণ করে। এই যে জলের দিকে বেঁকে যাওয়া মূলের এই চলনটাকে কি বলে? তো এই কোশ্চেনটাই বলবো একটা ডায়াগ্রামের মাধ্যমে। একটু আগে যেটা বলছিলাম যে উদ্ভিদের চলন 3 রকমের হতে পারে, সেইটা হচ্ছে এইটা। উদ্ভিদের চলন যেমন আছে ট্যাকটিক চলন, যখন উদ্ভিদ সামগ্রিক দেহ, পুরো সমগ্র দেহ এক স্থান থেকে এক স্থানে চলে যাবে, সেইটাকে বলা হবে ট্যাকটিক চলন, ঠিক আছে। আর এই ধরনের ভলভক্স, হ্যাঁ বলছিলাম যেটা ভলভক্স জাতীয় এবং হচ্ছে ক্লামাইডোমোনাস ওরা করে থাকে, ঠিক আছে। এইবার বলছে উদ্দীপনা। উদ্দীপনা কি হতে পারে? আলো একটি উদ্দীপনা হতে পারে,
তারপরে জল একটি উদ্দীপনা হতে পারে, মানে উদ্দীপক হতে পারে, উদ্দীপনা কি উদ্দীপক হতে পারে। আলো জল। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার পৃথিবীর গ্র্যাভিটেশন, মানে কি বলে ওটাকে, মাধ্যাকর্ষণ শক্তি, ঠিক আছে, যে মাধ্যাকর্ষণ শক্তি এও হতে পারে। এই যে উদ্দীপকের সাহায্যে যে তোমার মানে উদ্দীপকের যে অভিমুখ দিকে যে যাত্রা, সেইটাকে বলা হয় ট্রপিক চলন। সেইটা সেই উদ্ভিদের সেই চলনটাকে ট্রপিক চলন বলে। কিন্তু মনে রাখবে এইখানে উদ্ভিদের সামগ্রিক পুরো স্থান পরিবর্তন হয় না, শুধুমাত্র উদ্ভিদের কিছু অংশ গতিপথকে পরিবর্তন করে সেই অভিমুখে, ঠিক আছে। যেমন আলোর অভিমুখে চলে যায়, আলো অভিমুখে চলে যেতে পারে, জলের অভিমুখে চলে যেতে পারে, সেগুলোকে আমরা ট্রপিক চলন বলবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কি, এটাও উদ্দীপকের দ্বারাই প্রভাবিত হবে, কিন্তু মনে রাখবে উদ্দীপকের দ্বারা প্রভাবিত হয় ঠিকই, কিন্তু উদ্দীপকের তীব্রতার উপরে নির্ভর করে। তীব্রতা, উদ্দীপকের তীব্রতা, এখানে কোনো তীব্রতা নেই, মানে উদ্দীপক আছে তাই ওদিকে চলে যাবো, উদ্দীপক আলো আছে তাই ওদিকে চলে যাবো, জল আছে তাই ওদিকে চলে যাবো, ট্রপিক চলন। আর জল আছে, আলো আছে, কিন্তু আলোর কতটা মাত্রা আছে, বেশি আলো আছে না কম আলো আছে, সেইটার উপরে নির্ভর করে যে চলন, সেটাকে বলা হয় ন্যাস্টিক চলন। যেমন সূর্যমুখীর ফুল সূর্যের আলোর দিকে ঘুরে যায়, তারপরে হচ্ছে অনেক প্রখর রোদে দুপুরবেলা সিংহগোত্রীয় যে সমস্ত মানে শিং গাছ, এই সমস্ত যে গাছ রয়েছে তার পাতা নিমিয়ে পড়ে, ঠিক আছে, এগুলোকে বলা হয় ন্যাস্টিক চলন, বুঝেছো। আচ্ছা, একটা খুব বিখ্যাত একটা চলন পরীক্ষা ছোটবেলায় পড়েছো নিশ্চয়ই, লজ্জাপতি। লজ্জাপতি গাছ স্পর্শ করলে কি হয়ে যায়, মুজে যায়। এই যে লজ্জাপতির, এটাও তো একটা গমন, এটাও তো তার চলন। এই চলনটা এই তিনটের মধ্যে কোনটা হবে, চলো আমাকে ইয়েতে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। এইবার প্রশ্নটাতে ফিরে যাই। প্রশ্নটা কি বলেছিল, জলের দিকে ফিরে যাওয়া। তাহলে জলের দিকে ফিরে যাওয়া, জল মানে হাইড্রো, হাইড্রোট্রপিক হয়। ট্রপিক চলন বললাম না, যে ট্রপিক চলন হাইড্রোট্রপিক, তাহলে এটা হচ্ছে হাইড্রোট্রপিকের মধ্যে। যদি আলোর দিকে যায় তাহলে হচ্ছে ফোটোট্রপিক হবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি কি বলে জিও মানে তোমার এই যে ভূপৃষ্ঠ নিচে হচ্ছে তোমার ভূপৃষ্ঠের দিকে কি হয়, জিও তোমার অভিকর্ষণ মাধ্যাকর্ষণ শক্তির দিকে, মূল কি করে মাটির তলদেশে যায়, মূল হচ্ছে মাটির তলদেশে যায়, মাধ্যাকর্ষণ দিকে যায়, তাই এটা জিওট্রপিক চলন হয়। জিওট্রপিক দুই রকমের হতে পারে, একটা নেগেটিভ জিওট্রপিক, একটা হচ্ছে তোমার পজিটিভ জিওট্রপিক। পজিটিভ কোনটা, যখন মূলের চলন মাধ্যাকর্ষণ দিকে যাচ্ছে, তাই মূলের চলনটাকে বলবো পজিটিভ জিওট্রপিক চলন। আর যেটা কাণ্ড, সেটা হচ্ছে কোন দিকে যাচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তির উল্টো দিকে যাচ্ছে, তাই এটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক চলন। বুঝতে পারলে, আশা করি বুঝেছো। আচ্ছা, তাহলে এই হচ্ছে টপিক। তো এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন আরো আসে, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আনসার করতে পারবে। তাহলে ওই জন্যই বলি শুধু এমসিকিউ নয়, 10,000 সেট, 10,000 যে আমি এমসিকিউর নাম দিয়েছি এমসিকিউ, সেটা কিন্তু এমনি এমনি বলিনি, ঠিক আছে, এইটাই বলি। মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তন করতে সাহায্য করে? দিক পরিবর্তন করতে হচ্ছে পুচ্ছ পাখনা, ঠিক আছে। সোজা প্রশ্ন, এমন কিছু ছিল না এটার মধ্যে। পরের প্রশ্ন, মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? আমরা জানি যে বৃক্কের গঠনগত ও কার্যগত একককেই বলা হয় নেফ্রন, ঠিক আছে। নেফ্রন থেকে বৃক্কের মধ্যে, এবার কত সংখ্যা, প্রত্যেকটা বৃক্কের 10 লক্ষ 10 লক্ষ করে থাকে, তার মানে মোট হচ্ছে 20 লক্ষ দুটো বৃক্কের মধ্যে। আর এটার সাথে আরেকটা তোমার ইয়ে মেলাবে, সেটা হচ্ছে তোমার নিউরন। নিউরন কিন্তু স্নায়ুতে থাকে, নিউরন কিন্তু স্নায়ু কোষে, নিউরন স্নায়ু কোষে, আর নেফ্রন হচ্ছে বৃক্কের মধ্যে থাকে। এবার নেফ্রনের বেশ কিছু পার্ট আছে, আমি আগের সেট নাম্বার সম্ভবত সেট নাম্বার 1-এ আমি বলেছিলাম যে নেফ্রনের স্ট্রাকচারটাকে দেখেছিলাম ডায়াগ্রামের মাধ্যমে। ওখানে মনে রাখবে নেফ্রনের পার্ট হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, ঠিক আছে। তারপরে 2 নম্বর হচ্ছে মনে রাখবে যে বায়োমান ক্যাপসুল, বায়োমান ক্যাপসুল, ঠিক আছে, বায়োমান ক্যাপসুল। আরেকটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে হেনলির লুপ, হেনলির লুপ, ঠিক আছে। এই তিনটে অঙ্গ মনে রাখে, পরীক্ষা দিয়ে দেয়, বায়োমান ক্যাপসুল, তারপর হচ্ছে গ্লোমেরুলাস এবং হেনলির লুপ কোথায় পাওয়া যায়, নেফ্রন তথা বৃক্কের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, ডিএনএ তে কোন জিনিসটি থাকে না বলেছে। ডিএনএ তে কোন জিনিসটি থাকে না, ডিএনএ স্ট্রাকচার কিরকম, ডিএনএ স্ট্রাকচার এরকম দেখেছো নিশ্চয়ই প্রত্যেকে। এক সেকেন্ড একটু ভালো করে আঁকি। হলো, এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। তো এবারে ডিএনএ এরকম দেখতে লাগে, মাঝখানে মাঝখানে দেখবে এরকম জোড়া জোড়া থাকে না, এরকম, কি এগুলো, এই যে জোড়াগুলো কি, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, মানে N2 বেস,
ঠিক আছে, N2 বেস, নাইট্রোজেন বেস। এই যে নাইট্রোজেন বেস এর মধ্যে কিন্তু দুটো দুটো করে পেয়ার থাকে, ঠিক আছে, দুটো 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 করে জোর থাকে, এভাবে করে জোর থাকে দুখানা দুখানা করে। এরকম নাইট্রোজেন বেস 4টে রয়েছে, 4টে। 1 নম্বর, চলো ডায়াগ্রাম দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। এই যে এরকম 4টে বেস থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন থাকে, দেন হচ্ছে থিয়ামিন থাকে, অ্যাডেনিন এন্ড থিয়ামিন এদের একটা গ্রুপ থাকে, তারপরে সাইটোসিন এন্ড হচ্ছে গুয়ানিন এদের একটা গ্রুপ থাকে। তো কিভাবে থাকে তারা, এইভাবে। যেমন দেখো এই যে রংটা দেখতে পাচ্ছ, এই রং দিয়ে চিহ্নিত করা আছে, এটা তো থায়ামিনের, দেখো থায়ামিন এটা, আর এই যে গ্রিন কালার এটা হচ্ছে তোমার অ্যাডেনিন। তাহলে অ্যাডেনিন এন্ড থায়ামিন দুটো মিলে জুড়ে থাকলো, ঠিক আছে, দুটো মিলে জুড়ে থাকলো। আবার পরেরটাই দেখো সাইটোসিন এন্ড গুয়ানিন, সাইটোসিন এন্ড গুয়ানিন এইভাবে করে জুড়ে থাকলো, ঠিক আছে। তার মানে একটা লাঠি মানে যে জোড়া থাকে এর মধ্যে দুটো দুটো করে থাকে, এদের প্রত্যেককে বলা হয় নাইট্রোজেন বেস, ঠিক আছে। নাইট্রোজেন বেসের মধ্যে দুটো দুটো করে পেয়ার থাকে, ঠিক আছে। তো ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন এন্ড গুয়ানিন, ঠিক আছে, মনে থাকবে। আর এইটা কি যে ফিতের মতন এই অংশটা, এই ফিতের মতন অংশটাকেই ধরে রাখে এই নাইট্রোজেন বেস। তার কারণ যদি এই ফিতেটা শুধু থাকতো আর মাঝখানের এগুলো নাইট্রোজেন বেসগুলো না থাকতো তাহলে কি হতো, ছড়িয়ে যেত, ঠিক আছে, এইটার দিকে চলে যেত, এইটার দিকে চলে যেত। তাহলে এই দুটোকে আটকে রেখেছে, বাইন্ড করে রেখেছেই হচ্ছে নাইট্রোজেন বেস, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে এই যে ফিতের মতন অংশটা এটাকে বলা হয় ফসফেট ব্যাকবোন। কি বলে, ফসফেট ব্যাকবোন, মনে রাখো একদম স্পষ্ট করে মনে রাখবো। এই যে ফিতেটা এটাকে বলা হয় হচ্ছে ফসফেট ব্যাকবোন, আর এই ফসফেট ব্যাকবোনকেই ধরে রাখা হচ্ছে নাইট্রোজেন বেস। 4টে রয়েছে, দুটো দুটো করে পেয়ারে থাকে, মনে থাকবে। গুড। এবার থাকে না বলেছে, কোনটা থাকে না, অ্যাডিনিন থাকে, ইউরাসিল থাকে না, তাহলে অপশন হচ্ছে বি, ইউরাসিল থাকে না, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউরাসিল কোথায় থাকে, ইউরাসিল থাকে হচ্ছে আর এন এ তে, আর এন এর বেস যেটা সেটার মধ্যে ইউরাসিল প্রেজেন্ট থাকে, ডিএনএ তে থাকে না। ডিএনএ এর পুরো নাম বলো, ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, আচ্ছা, ঠিক আছে। আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। বেশ, পরের প্রশ্ন বলছে নিচের কোন কোষ অঙ্গাণুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়। ওটা হচ্ছে সেল, মনে করো সেলের মধ্যে মাঝখানে কি থাকে, সেলের মধ্যে মাঝখানে নিউক্লিয়াস থাকে। এবার এই যে জেলির মতন থকথকে যে অংশটা, এই থকথকে অংশটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের মধ্যে ভাসতে থাকে, মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, তারপরে হচ্ছে তোমার গলগি বডি, এরকম করে ভাসতে থাকে। এর মধ্যে এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু, এগুলো হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস একটা কোষীয় অঙ্গাণু। এই অঙ্গাণুর সাথে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়, কার না, রাইবোজোমের, রাইবোজোমের সাথে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয়ে থাকে, মনে থাকবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়, কোষের শক্তি ঘর বলা হয়ে থাকে, ঠিক আছে, শক্তি ঘর, ঠিক আছে। এবার এই শক্তি ঘর হচ্ছে তোমার এটিপি অণুতে তোমার এনার্জি উৎপন্ন করে, ওকে। আর নিউক্লিয়াসকে কি বলে, মস্তিষ্ক বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় মস্তিষ্ক, কিসের না, কোষের মস্তিষ্ক। তাহলে নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি ঘর, ঠিক আছে। আমি আরো ইনফরমেশন দিতে পারতাম কিন্তু তোমরা বোর হয়ে যাবে, চলো ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, যে ব্যাকটেরিয়া না, এটাতে একটা কোশ্চেন আমি বলতে গিয়ে ভুলে যাচ্ছিলাম। ব্যাকটেরিয়ার সেল ওয়াল থাকে, ঠিক আছে, সেল ওয়াল, ঠিক আছে। ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি, এটা আগের সেটও বলেছে, ঠিক আছে। ওটা হচ্ছে পেপটিডো, এক সেকেন্ড ঠিক করে লিখি, পেপটিডো গ্লাইকেন, পেপটিডো গ্লাইকেন, ঠিক আছে। পেপটিডো গ্লাইকেন দ্বারা সেল ওয়াল গঠিত হয় ব্যাকটেরিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখো আমি এফোর্ট দিয়েছি প্রচুর পরিমাণে তোমাদের যাতে কনসেপ্ট পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার হয় এবং এই টপিক থেকে আর কোনো কোশ্চেন যাতে না আটকায়, সেজন্য আমি ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছি। তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি ভালো লাগে তাহলেই লাইক করো, আর যদি বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও যারা প্রিপারেশন করছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি চ্যানেলে প্রথম হও সাবস্ক্রাইব করে দিও, আর পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। আর দেখো ডিসক্রিপশন বক্সে দেখবে যে অনেক প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা আরো ভিডিও, নতুন নতুন ভিডিও দেখতে পারো, ঠিক আছে। ধন্যবাদ, খুব শীঘ্রই হাজির হবো সেট নাম্বার 4 নিয়ে।